আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক একটু থামুন। আজ সকাল থেকেই আপনারা সোশ্যাল মিডিয়া, নিউজ ফিড আর বিভিন্ন জায়গায় সুইজারল্যান্ডের এই হাই ভোল্টেজ বৈঠক নিয়ে নানা রকম জল্পনা কল্পনা শুনছেন, তাই তো? কেউ বলছে আলোচনা ভেস্তে গেছে, কেউ বলছে ট্রাম্প যে কোনো মুহূর্তে বোমা মারবে, আবার কেউ বলছে ইরান ভয় পেয়ে পিছু হটেছে। আপনাদের এই সমস্ত জল্পনা কল্পনায় এবার পুরোপুরি ফুল স্টপ টেনে দিন, কারণ এইমাত্র সেই শ্বাসরুদ্ধকর বৈঠকের একদম ফাইনাল রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। হ্যাঁ দর্শক, আপনারা যারা ভাবছিলেন আমেরিকা হয়তো আবারও ফাঁকা আওয়াজ দিয়ে ইরানকে ধমকিয়ে টেবিলে দমিয়ে দেবে, তাদের জন্য এই খবরটা একটা বিশাল বড় ধাক্কা। প্রথম দফার এই ম্যারাথন আলোচনা শেষ করে পশ্চিমাদের রীতিমতো ঘোল খাইয়ে ইরানের ডেলিগেশন ইতিমধ্যেই সুইজারল্যান্ড থেকে বুক ফুলিয়ে দেশে ফিরে গেছে। বিবিসি কোনো আলতু ফালতু সংবাদ মাধ্যম নয়, বিবিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে প্রথম দফার এই আলোচনা শেষ হয়েছে এবং এখন শুধু টেকনিক্যাল লেভেলের কথা চলবে। আর দেশে ফেরার আগে গালিবাফ এবং আরাগাজি সাহেব পশ্চিমাদের এমন এক চরম পরাজয়ের দলিলের সই করিয়ে নিয়ে গেছেন যা পশ্চিমা মিডিয়াগুলো এখন গিলতেও পারছে না, আবার ওগড়াতেও পারছে না। তাহলে কি সেই ফাইনাল রেজাল্ট? দর্শক, আজ এমন একটা খবর আপনাদের দেব যা শোনার পর আপনারা হয়তো নিজেদের কানকেই বিশ্বাস করতে পারবেন না। গত 48 ঘন্টায় যে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প গলা ফাটিয়ে হুমকি দিচ্ছিলেন যে সুইজারল্যান্ডে বসে থাকা ইরানের নেগোসিয়েশন টিমকে তারা গুপ্ত হত্যা করবেন, হরমুজ প্রণালী নিয়ে বড় বড় কথা বলছিলেন, সেই আমেরিকাই এখন ইরানের হাতে তুলে দিচ্ছে $300 বিলিয়ন একটা বিশাল গুপ্তধন। শুধু তাই নয়, ইরানের তেলের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা চিরতরে তুলে নেওয়ার মতো এক চরম পরাজয়ের দলিলে সই করতে বাধ্য হয়েছে পশ্চিমা বিশ্ব। কিন্তু আপনারা কি একবারও লজিক্যালি ভেবেছেন যে আমেরিকা কাল রাত পর্যন্ত যুদ্ধের হুঙ্কার দিচ্ছিল, তারা হঠাৎ কেন একদিনের ব্যবধানে ইরানের কাছে এত বড় আত্মসমর্পণ করলো? এর পেছনে আমেরিকার আসল গেম প্ল্যানটা ঠিক কোথায়? ভিডিওর একদম শেষে আমি আমেরিকার সেই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের সিক্রেটটা ফাঁস করব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে শান্তির আড়ালে সামনের 60 দিনে বিশ্ব রাজনীতিতে আসলে কি খেলা হতে চলেছে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি একদম মনোযোগ দিয়ে দেখুন। দর্শক, আজ 22শে জুন 2026 দুপুর 1টায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি যে ব্রেকিং নিউজটি প্রকাশ করেছে তা পুরো পশ্চিমা বিশ্বের অহংকারকে আক্ষরিক অর্থেই মাটিতে মিশিয়ে দিয়েছে। বিবিসির এই রিপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ডে আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান প্রথম দফার সরাসরি আলোচনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক অগ্রগতির মাধ্যমে শেষ হয়েছে। কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় এই ম্যারাথন বৈঠকে ঠিক করা হয়েছে যে আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি খেলেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি নিজের সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করেছেন তিনি যে লেবানন যুদ্ধ শেষ করার ক্ষেত্রে বিশাল অগ্রগতি হয়েছে। একদম লেটেস্ট নিউজ বলছি। আর এর বিনিময়ে ইরান কূটনীতির টেবিলে কি আদায় করেছে জানেন? ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ইরানের আটকে থাকা সমস্ত ফ্রিজেড অ্যাসেট ছেড়ে দেওয়া হয়েছে এবং ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন বা প্রায় 224 বিলিয়ন পাউন্ডের এক বিশাল প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এবার আপনারা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন দর্শক, যে আমেরিকা গত 28শে ফেব্রুয়ারি থেকে ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, আয়াতুল্লাহ খামেনিকে শহীদ করেছিল, সেই আমেরিকা আজ কেন এত বড় আর্থিক ও কৌশলগত ছাড় দিতে বাধ্য হলো? দর্শক, এর উত্তর লুকিয়ে আছে আমাদের আজকের
যে 3টি প্রতিবেদন এর আগে প্রকাশ করা হয়েছে তার বিশ্লেষণে। আপনারা যারা আমাদের সকালের এবং দুপুরের নিয়মিত আপডেটগুলো দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম হরমুজ প্রণালীতে ইরান অত্যন্ত সুকৌশলে প্রায় 80টি ভয়ঙ্কর সামুদ্রিক মাইন বিছিয়ে রেখেছে। বিশ্বের 20% তেল এবং গ্যাসের সাপ্লাই চেন আক্ষরিক অর্থেই তেহরানের আঙুলের ইশারায় আটকে ছিল। একদিকে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে বসে ফাঁকা আওয়াজ দিচ্ছিলেন যে তিনি ইরানি ডেলিগেশনকে উড়িয়ে দেবেন, আর অন্যদিকে ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অত্যন্ত ঠান্ডা মাথায় জবাব দিচ্ছিলেন যে আমেরিকার এসব ফালতু হুমকিতে ইরান ভয় পায় না। গালিবাফ তখনই আমেরিকার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, হুমকি দিয়ে কাজ হলে আমেরিকাকে আজ এই চুক্তির টেবিলে মাথা নিচু করে বসতে হতো না। আর ঠিক সেটাই প্রমাণ হলো। আজ যখন খোদ ইসরায়েলের ভিতরের 92% মানুষ একটি জাতীয় সার্ভেতে স্বীকার করে নিয়েছে যে এই যুদ্ধে আসল জয়টা ইরানেরই হয়েছে এবং নেতানিয়াহুর সম্পূর্ণ পতন ঘটেছে, তখন আমেরিকা খুব ভালো করেই বুঝে গেছে যে সামরিক শক্তি দিয়ে আর মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সকে সুইজারল্যান্ডে গালিবাফ এবং আরাগাচির সামনে বসে এই পরাজয়ের দলিলে সম্মতি দিতে হয়েছে। তবে এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক। বিবিসির আজ 22শে জুনের এই রিপোর্টে বলা হয়েছে কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ইরান এবং লেবাননের মধ্যে একটি সংঘাত নিরসন সেল তৈরি করছে। এর মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য একটা ডাইরেক্ট কমিউনিকেশন লাইন তৈরি করা। যদিও মেরিন ট্রাফিক ওয়েবসাইটের ডেটা দেখাচ্ছে যে কিছু জাহাজ এখনও ওই রুট দিয়ে পারাপার করছে, কিন্তু আমেরিকা জানে যে ইরান চাইলেই যে কোনো মুহূর্তে ওই প্রণালীর মুখ পুরোপুরি সিল করে দিতে পারে। দর্শক, পেট্রো ডলারের আধিপত্য আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, কারণ এই চুক্তির মাধ্যমে স্যাংশন উঠে গেলে চীন, ভারত বা ব্রিক্সভুক্ত দেশগুলো নিজেদের মুদ্রায় সস্তায় ইরানের কাছ থেকে তেল কিনবে। আর ঠিক এই ভয় থেকেই জেডি ভ্যান্স এখন মিষ্টি কথায় চিড়ে ভেজানোর চেষ্টা করছেন। তিনি বলেছেন ট্রাম্প নাকি এই সম্পর্কের একটি নতুন পাতা উল্টাতে চান। ভ্যান্স দাবি করেছেন ইরান যদি আঞ্চলিক অস্থিরতা তৈরি করা বন্ধ করে তবে আমেরিকাও তাদের সাথে সম্পর্ক পুরোপুরি বদলে ফেলতে রাজি। কি অদ্ভুত ডাবল স্ট্যান্ডার্ড, তাই না দর্শক? যারা নিজেরাই পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে যুদ্ধ লাগিয়ে বেড়ায় তারা এখন ইরানকে শান্তির পাঠ দিচ্ছে। কিন্তু দর্শক, পশ্চিমা বিশ্বের এই মুখোশটা কোথায় খসে পড়েছে বেশি জানেন? লেবাননে। বিবিসি পরিষ্কার জানাচ্ছে যে একদিকে সুইজারল্যান্ডে যখন শান্তির বাঁশি বাজানো হচ্ছে, অন্যদিকে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 67 জন সাধারণ মানুষ, নারী ও শিশু নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গত 2রা মার্চ থেকে লেবাননে 4106 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। চুক্তিতে পরিষ্কার বলা আছে যে সব ফ্রন্টে যুদ্ধ থামাতে হবে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চরম ঔদ্ধত্যতা দেখিয়ে বলেছেন যে উত্তর ইসরায়েলকে রক্ষা করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী যতদিন প্রয়োজন দক্ষিণ লেবাননে দখলদারি চালিয়ে যাবে। ইসরায়েল দাবি করছে যে লেবাননের সাথে তাদের যুদ্ধ নাকি ইরানের সাথে হওয়া সংঘাত থেকে সম্পূর্ণ আলাদা। মানে লজিকটা বুঝতে পারছেন? ইসরায়েল এটাকে আলাদা যুদ্ধ বলে চালিয়ে দিয়ে লেবাননের 5% ভূখণ্ড দখল করে বসে আছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচিও খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলেছেন যে লেবাননের এই যুদ্ধ থামানোই হলো আমেরিকার জন্য এই চুক্তির প্রথম আসল পরীক্ষা। আমেরিকা যদি নেতানিয়াহুর লাগাম টেনে ধরতে না পারে তবে এই MOU বা চুক্তি যে কোনো মুহূর্তে ডাস্টবিনে চলে যাবে এবং ইরান আবার তাদের ট্রিগারে হাত রাখবে। এবার আসুন সেই আসল সিক্রেটে, যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। কেন আমেরিকা হঠাৎ করে $300 বিলিয়ন এই বিশাল প্যাকেজ আর স্যাংশন তুলে নেওয়ার মতো
এত বড় সিদ্ধান্ত এক রাতের মধ্যে নিল? এর পেছনের আসল জিওপলিটিক্যাল দাবার চালটা কি? দর্শক, চুক্তির এই 60 দিনের রোডম্যাপের আড়ালে লুকিয়ে আছে আমেরিকার সবচেয়ে বড় ভয়, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। বিবিসির রিপোর্ট খেয়াল করলে দেখবেন, চুক্তির সবকিছু নিয়ে আলোচনা হলেও পারমাণবিক কর্মসূচির বিষয়টি এখনও আলোচনার অপেক্ষায় রাখা হয়েছে। জেডি ভ্যান্স খুব সন্তর্পণে একটা শর্ত জুড়ে দিয়েছেন যে ইরানকে তাদের দীর্ঘমেয়াদী পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। যদিও ইরান বারবার লজিক দিয়ে বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল খুব ভালো করেই জানে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে পরমাণু বোমার দ্বার প্রান্তে পৌঁছানো শুধুমাত্র সময়ের ব্যাপার। আসল ব্যাপারটা হলো, আমেরিকা আসলে এই $300 বিলিয়ন দিয়ে শান্তি কিনছে না, তারা মূলত সময় কিনছে। তারা জানে হরমুজ প্রণালীতে আটকে থাকা তেলের সাপ্লাই যদি এখনই চালু না হয় এবং পেট্রোডলার যদি একবার ধাক্কা খায়, তবে পশ্চিমা অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে ইসরায়েলের ভিতরের অবস্থাও চরম খারাপ। তাই আমেরিকা এখন সাময়িকভাবে স্যাংশন তুলে নিয়ে বিশাল অর্থের প্রলোভন দেখিয়ে ইরানকে শান্ত রাখার অভিনয় করছে, যাতে এই 60 দিনের মধ্যে তারা নতুন কোনো সামরিক বা অর্থনৈতিক স্ট্র্যাটেজি সাজাতে পারে। এটা কোনো স্থায়ী শান্তি চুক্তি নয় দর্শক, এটা হলো আমেরিকার কালক্ষেপণের কৌশল। কারণ ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে, পশ্চিমীরা কখনোই তাদের দেওয়া কথা রাখে না। আজ তারা বিপদে পড়ে মাথা নত করেছে, কিন্তু সুযোগ পেলেই তারা আবার ছোবল মারবে। তবে ইরানও কিন্তু কাঁচা খেলোয়াড় নয়। তারা জানে কিভাবে এই সুযোগকে কাজে লাগিয়ে স্যাংশন মুক্ত হয়ে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে হয় এবং ব্রিক্স ও মাল্টিপোলার ওয়ার্ল্ডে নিজেদের অবস্থান মজবুত করতে হয়। এখন আজকের এই বিশ্লেষণ থেকে এটা একদম স্পষ্ট যে বিশ্ব রাজনীতির রিমোট কন্ট্রোল এখন আর পশ্চিমাদের হাতে নেই। আপনাদের কি মনে হয় দর্শক, আমেরিকা কি সত্যি আগামী 60 দিন এই চুক্তি অক্ষরে অক্ষরে মেনে চলবে, নাকি $300 বিলিয়ন ফাঁদ পেতে তারা ইরানের সাথে নতুন কোনো বিশ্বাসঘাতকতা করার প্ল্যান করছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে আরও গভীরে যেতে সাহায্য করে, সত্যটা বের করে আনতে শক্তি যোগায়। তো আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, চোখ ছানা বড় হওয়া খবর, ইসরায়েলের 92% মানুষ বলছে এই যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে, তার মানে আমেরিকা এবং ইসরায়েল হেরেছে। শুধু তাই না, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তায় ব্যাপকভাবে ধস নেমেছে। তাকে সমর্থন করছে মাত্র 29% মানুষ ইসরায়েলের। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্যকে অনিশ্চিত করে তুলেছে? তাহলে প্রশ্ন আসছে, সামনের নির্বাচনে অর্থাৎ অক্টোবরের যে নির্বাচন, সেই নির্বাচনে কি নেতানিয়াহুর ভরাডুবি হবে? অর্থাৎ নেতানিয়াহু কি ইসরায়েলের ক্ষমতা থেকে ছিটকে পড়ছে? সুপ্রিয় দর্শক, এখনকার ভিডিওতে মূল ফোকাস থাকবে এই বিষয়ে, ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলাফল, ইসরায়েলের জনগণ কেন এই যুদ্ধকে নিজেদের পরাজয় মনে করছে, তাহলে ইরান কিভাবে জিতলো, এবং ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর ব্যাপারে ইসরায়েলের জনগণ এতটা নেতিবাচক ধারণা কেন পোষণ করছে, এবং তাদের ভাগ্য আগামী নির্বাচনে অনিশ্চিত হয়ে পড়ছে কিনা। এর পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভা শহরে আজকে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেখানে আলোচনায় মধ্যস্থতা করছে কাতার এবং পাকিস্তান। কাতারের প্রধানমন্ত্রী গেছেন সুইজারল্যান্ডে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সহ আরো কয়েকজন লোক গেছেন। সেখানে ইরানের পক্ষে কারা প্রতিনিধিত্ব করছে, আমেরিকার পক্ষে কারা প্রতিনিধিত্ব করছে, আমেরিকার যে প্রতিনিধি দল তাতে কেন পরমাণু আলোচকদের বা পরমাণু বিশেষজ্ঞদের কেউ নেই, এই সমস্ত নানান বিষয়ে
এখনকার আলোচনা। আশা করি ভিডিও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ইসরায়েলের জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি এবং আগাম নামে একটি ইনস্টিটিউট, দুই প্রতিষ্ঠান যৌথভাবে একটা জরিপ করেছে। জরিপটা চালানো হয়েছে এই মাত্র 17 জুন যে গেল, 17 জুন থেকে 20 জুন পর্যন্ত, অর্থাৎ গতকাল 20 জুন রোববার ছিল। এই 4 দিন 17, 18, 19, 20 এই 4 দিন জরিপ চালানো হয়েছে। জরিপে 3600 মানুষের উপর, 3600 কিছু বেশি মানুষের উপরে এই জরিপ চালানো হয়েছে। এই জরিপের ফলাফলে যা উঠে এসেছে তা রীতিমতো আটকে ওঠার মতো, অন্তত নেতানিয়াহুর জন্য। ডোনাল্ড ট্রাম্পের কপালেও ভাঁজ পড়বে নিশ্চয়ই এই জরিপের ফলাফল শুনলে। কি আছে জরিপে চলুন আমরা শুনি। 92.1% মানুষ মনে করছে ইরানের সাথে যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল পরাজিত হয়েছে। তার মানে ইরান এই যুদ্ধে বিজয়ী হয়েছে। মজার ব্যাপার হচ্ছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন যে ডানপন্থী জোট যারা সরকার চালাচ্ছে তাদের ভেতরে 99.1% সমর্থক মনে করে ইরান বিজয়ী হয়েছে, ইসরায়েল হেরে গেছে। 92.9% মানুষ মনে করছে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধের ফলে ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই কথার ব্যাখ্যা কি আমি পরে বলছি। 86% ইসরায়েলি ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের ফলাফলে অসন্তুষ্ট, অর্থাৎ ইসরায়েল যে পরাজিত হয়েছে এই পরাজয়টা তারা মেনে নিতে পারছে না। ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েল যে লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধে কি লক্ষ্য অর্জিত হয়েছে? ইসরায়েল আমেরিকা সেই লক্ষ্য অর্জন করেছে? এমন প্রশ্নের জবাবে 87% বেশি ইসরায়েলি নাগরিক তারা বলেছে যে না, এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই যুদ্ধের পর বা যুদ্ধের ভেতরে এই সাম্প্রতিক সময়গুলোতে নেতানিয়াহু কয়েকবার দাবি করেছেন যে এই যুদ্ধ সফল হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প তো শুরুর দিন থেকেই ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দিয়েছে। ইরানের সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপক যে লঞ্চার, সমস্ত সবকিছু ধ্বংস করে দিয়েছে, সব শেষ। উনি তো বারবার বলছেন যে ভিক্টরি তাদের, বিজয় তাদেরই হয়েছে। কিন্তু নেতানিয়াহু কিছুটা ধীরে সুস্থে গেলেও তিনি ইরানের বিরুদ্ধে বিজয় দাবি করেছেন। তিনি বলেছেন আমরাই জিতেছি, আমরা, এই সাফল্য আমাদের বড় সাফল্য। কিন্তু ইসরায়েলের 87% বেশি মানুষ বলছে যে নো, ইসরায়েল সফলতা অর্জন করেনি, নেতানিয়াহু সাফল্য পাননি। এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার সফলতা নেই। যুদ্ধের যে পরিকল্পনা ছিল ইরানের বিরুদ্ধে, নেতানিয়াহু তো ফিলিস্তিন, লেবানন, বিভিন্ন দেশের সাথে বহু বছর ধরে যুদ্ধ করছে। ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করেছে সেই যুদ্ধের পরিকল্পনায় মারাত্মক রকম ত্রুটি ছিল, দুর্বল যুদ্ধ ব্যবস্থাপনা ছিল, দুর্বল যুদ্ধ পরিকল্পনা ছিল, এমন কথা বলছে 56.4% মানুষ। এবার সবচেয়ে নেতানিয়াহুর জন্য আতঙ্কজনক তথ্য, মার্চ মাসে অর্থাৎ 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল। মার্চ মাসের প্রথম দিকে নেতানিয়াহুর জনপ্রিয়তা ছিল 40.5%। এখন সেই জনপ্রিয়তা কমে 29% নেমেছে। তার মানে নির্বাচন হলে 70-71% মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে ভোট দেবে, মোটামুটি ভাবে এটা ধরে নিয়ে যাচ্ছে। 69.1% ইসরায়েলি মনে করে ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধ পরিকল্পনা ছিল সেটাও ব্যর্থ, সেটাও দুর্বল। এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে ভূমিকা পালন করেছে, ইসরায়েলের স্বার্থ রক্ষা করা, আমেরিকার পক্ষে কমান্ডার ইন চিফ হিসেবে সেনাবাহিনী পরিচালনা করা, যুদ্ধের কমান্ডিং দেয়া বা আরো যে সমস্ত ব্যবস্থাপনা, সমস্ত সবকিছু, এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত ভূমিকা, সেই সমস্ত ভূমিকার ব্যাপারে একেবারেই অসন্তুষ্ট মানুষ। মাত্র 10.8% মানুষ ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা এগুলোকে সমর্থন করেছে। অর্থাৎ নেতিবাচক বলেছে ব্যাপক সংখ্যক মানুষ,
আর ইতিবাচক বলেছে মাত্র 10.8% ইসরায়েলি। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল নতুন করে অভিযান চালাচ্ছে, আমরা সবাই জানি, যা নিয়ে ব্যাপক শোরগোল আলোচনা হচ্ছে। এমনকি ইরান হরমুজ প্রণালী নতুন করে বন্ধ করে দিয়েছে। শুক্রবারে তো আলোচনাটা হলোই না, দেরিতে আলোচনা শুরু হলো। এই যে হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ, এই যুদ্ধের ব্যাপারে ইসরায়েলের শতকরা 48.2% মানুষ সমর্থন দিয়েছে, অর্থাৎ যুদ্ধকে তারা পছন্দ করছে। বেশ বড় সংখ্যক মানুষ, প্রায় 50%। ইরানের বিরুদ্ধে যুদ্ধে পূর্ণ বিজয় অর্জিত হয়েছে এমন ধারণায় বিশ্বাস করছে মাত্র শতকরা 12% মানুষ, আর বাদ বাকি সবাই মনে করে যে নো, ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি ইরান বিজয়ী হয়েছে? আর ইসরায়েল এই বিজয়টা অর্জন করতে পারলো না কেন? ইরান এবং ইসরায়েল এত বড় বড় শক্তি একসাথে মিলেও আরো প্রশ্ন আছে। ইসরায়েলিরা বলছে এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের ভেতর দিয়ে ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে, নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ ইসরায়েল আগে যতটা নিরাপদ ছিল এখন আর নিরাপদ নেই। এর কারণ কি? এই তিনটা প্রশ্নের জবাব খুব ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র, ভূ রাজনীতি পাল্টে দেবে? চলুন আমরা এবার এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে, সত্যি কি ইরান বিজয়ী হয়েছে? আপনারাই বলুন। ইসরায়েলিরা যখন 92-93% মানুষ মনে করছে যে এই যুদ্ধে ইরান বিজয়ী, তাহলে আমরা কি বলবো? ইরানের মানুষ তো বলছে বিজয়ী। আমেরিকার পক্ষের বিপক্ষের অনেক রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা বলছে ইরান বিজয়ী হয়েছে। আন্তর্জাতিক বহু বিশ্লেষক বলছে ইরান বিজয়ী হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? আমার তো মনে হয় যে ইরানই বিজয়ী হয়েছে। কারণ যে লক্ষ্য নিয়ে ইরান যুদ্ধ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল, সেই লক্ষ্যগুলো কিন্তু একদম অর্জন করতে পারেনি। যখন অর্জন করতে পারেনি, বরং অন্যদিকে তাদের বিসর্জন বেশি। সেই বিসর্জনগুলো কি কি আমি বলছি পরে। তো বিসর্জন যদি বেশি হয় তাহলে তো যুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে এবং এরা পরাজিত হয়েছে। যুদ্ধের লক্ষ্যগুলো কি কি ছিল? যুদ্ধের লক্ষ্যগুলো ছিল ইরানের সরকার পরিবর্তন করে ফেলা, ইরানের সামরিক বাহিনীকে একেবারেই মুছে দেয়া, ইরানের পরমাণু কর্মসূচি একেবারে ধ্বংস করে দেয়া, ক্ষেপণাস্ত্র কর্মসূচি একেবারে ধ্বংস করে দেয়া, আঞ্চলিক যে প্রক্সি ফোর্সগুলো আছে তাদেরকে ডিসম্যান্টেল করে দেয়া, এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকা নিয়ন্ত্রিত একটা ম্যাপ এবং ব্যবস্থা তৈরি করা। আপনারা বলুন, এগুলোর একটাও কি হয়েছে? ইরানের সরকার কি পরিবর্তন করে দিতে পেরেছে? হয়তো কিছু মানুষকে হত্যা করা গেছে, কিন্তু সরকার তো পরিবর্তন হয়নি। ইরানের সামরিক বাহিনীকে একেবারে ধ্বংস করে দিতে পারেনি, ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করতে পারেনি, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করতে পারেনি। এবং তারা যে এখনো অনেক শক্তিশালী ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবস্থায়, তা তো সাম্প্রতিক ছোট ছোট টুকিটাকি যে যুদ্ধগুলো হয়েছে তাতে দেখেছি। একইভাবে সমান তালে বড় বড় শক্তিশালী ক্ষেপণাস্ত্র মেরেছে, ড্রোন মেরেছে ইরান, এবং সেই যুদ্ধ আমেরিকা বা ইসরায়েল বন্ধ করতে বাধ্য হয়েছে। এরপরে মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার যে পরিকল্পনা, গ্রেটার ইসরায়েল কিন্তু প্রতিষ্ঠা হয়নি। এবং ইরানের সরকার পরিবর্তন করে দিলে মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকা ইসরায়েলের সামনে আর বাধা বলতে কিছু ছিল না, থাকতো না। যেহেতু ইরানের সরকার পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের নতুন কোনো ব্যবস্থাও তারা চালু করতে পারেনি। অতএব তাদের লক্ষ্য কিন্তু অর্জিত হয়নি। আর যদি লক্ষ্য অর্জিত না হয় তাহলে যুদ্ধে তাদের বিজয়ের তো কোনো সুযোগ নেই। বরং ইরান এগুলো প্রোটেক্ট করেছে এবং ইসরায়েল আর মার্কিন ঘাঁটিগুলোর উপরে ব্যাপক হামলা চালিয়েছে। তাতে তাদের ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছে। শুধু তাই না, মধ্যপ্রাচ্যে তাদের এই নাস্তানাবুদ অবস্থার পাশাপাশি হরমুজ প্রণালী আগে মুক্ত ছিল, সেই হরমুজ প্রণালীকে এখন চুক্তি করে ইরানের হাতে তুলে দিতে হচ্ছে। অর্থাৎ ইরান এখন এটা কন্ট্রোল করবে। এই যে গতকাল 20 জুন 2026 তারিখ লেবাননে যখন হামলা বন্ধই হচ্ছে না, তখন ইরান বন্ধ করে দিল চট করে হরমুজ প্রণালী। বলল যে যুদ্ধবিরতি যদি না হয় তাহলে আমরাও চুক্তি মানব না, আমরা হরমুজ প্রণালী
বন্ধ করে দিলাম। তার মানে এখন ইরানের সামনে পথ কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। যখন প্রয়োজন তখন কিন্তু তারা তাদের মতো করে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারবে। এবার আমি বলি ইসরায়েলিরা এবার আসুন, ইসরায়েলিরা যে বলছে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হলো, এই যুদ্ধের ভেতর দিয়ে ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। কারণ কি? একদম সহজ, সেটা হচ্ছে এই, এতদিন আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধ হয়নি ইরানের, এক ধরনের একটা অচেনা অজানা পথ ছিল, না জানি কি হয়, না জানি কি হয়, কেমন শক্তি ইসরায়েল, কেমন শক্তি আমেরিকা, বিরাট শক্তিশালী, বিরাট প্রযুক্তির দেশ, বিরাট সামরিক বাহিনী, অনেক কিছু। 1967 সালের জুনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মাত্র 6 দিনে পুরো আরব বিশ্বকে কাট করে দিয়েছিল ইসরায়েল, একা ইসরায়েল আর সব আরব বিশ্ব পারেনি। সেখানে ইরান একটা অজানা অবস্থার ভিতরে, অন্ধকারের ভেতরে ছিল। কিন্তু গত বছরের জুন মাসে এবং এবার এই 40 দিনের যুদ্ধে ইরানের সামনে একদম পথ পরিষ্কার হয়ে গেছে। কতটা ক্ষমতা ইসরায়েলের আছে আর কতটা ক্ষমতা আমেরিকার আছে তা কিন্তু ইরান দেখে ফেলেছে, বুঝে ফেলেছে। এবং কোথায় কোন লক্ষ্য, কোথায় কি, এগুলো মোটামুটি এখন আমেরিকার কাছে মুখস্থ। এই জানা শোনা এবং মুখস্থ হওয়ার ফলে ইসরায়েল যদি কোনো কিছু করে অমনি কিন্তু তার এগেনস্টে ইরান ব্যবস্থা নেওয়ার মতো সাহস এবং তাদের পরিকল্পনা এবং তাদের সমস্ত সবকিছু নখদর্পণে আছে এখন। ফলে ইসরায়েল চাইলেই হুটহাট করে মধ্যপ্রাচ্যে কারোর উপর বাড়াবাড়ি করতে পারবে না। বাড়াবাড়ি করলেই ইরান সেখানে বাধা হয়ে দাঁড়াবে, প্রয়োজনে দ্বন্দ্ব সংঘাত এবং যুদ্ধে লিপ্ত হবে। এখন লেবানন থেকে শুরু করে সমস্ত ফ্রন্টে যেহেতু যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ইসরায়েল চাইলেই এই যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারবে না, আর যদি করে তাহলে আমেরিকা এর জন্য দায়বদ্ধ থাকবে এবং ইরান কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেবে। ফলে মধ্যপ্রাচ্যের টোটাল চালচিত্র আসলে পাল্টে গেল। ইসরায়েল এবং ইসরায়েলের জনগণ এখন অনেক বেশি অনিরাপদ হয়ে গেল। কারণ হচ্ছে যে কথায় কথায়, আগে তো কথায় কথায় ইরান হামলা করত, এখন কথায় কথায় কিছু হলেই ইরান পাল্টা প্রতিশোধ দেবে, হামলা চালাবে। আমি আলোচনার ভেতরে আর একটা প্রশ্ন রেখেছিলাম, নেতানিয়াহুর ভাগ্য, ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য কি অনিশ্চিত হয়ে গেল এই জরিপ ফলাফলে? কি বলছে? হ্যাঁ, অনেকটা তাই মনে হচ্ছে। কারণ 92% জন মানুষ ইসরায়েলের, তারা যদি মনে করে ইরান বিজয়ী হয়েছে, তাহলে তারা কেন নেতানিয়াহুকে ভোট দেবে? আর নেতানিয়াহুর প্রতি ভোটারদের পক্ষ থেকে সমর্থন আছে মাত্র 29.4%। তার মানে খুবই কম সংখ্যক মানুষ নেতানিয়াহুকে পছন্দ করছে প্রধানমন্ত্রী হিসেবে। তাহলে আগামী নির্বাচনে যদি আরো 1-2% ভোট বাড়ে, তাতে তো সম্ভবত নেতানিয়াহু আর বিজয়ী হতে পারবে না। তাহলে উপায় কি? অতএব তার নির্বাচনে ভরাডুবি এবং তাকে ক্ষমতা থেকে হয়তো ছিটকে পড়তে হবে, এইরকম ইঙ্গিতই কিন্তু এই জনমত জরিপের ফলাফল দিচ্ছে। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের কথাও বলা যায়। ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য যদিও ইসরায়েলের এই জরিপের ভেতর দিয়ে নির্ধারিত হবে না, কিন্তু ইসরায়েলিদের লবির যে প্রভাব প্রতিপত্তি আমেরিকায় রয়েছে, তার একটা প্রভাব পড়বে ডোনাল্ড ট্রাম্পের উপরে, ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের উপরে এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের উপরে। তার মানে আগামী যে অক্টোবরে ইসরায়েলের নির্বাচন আর নভেম্বরে আমেরিকায় মিড টার্ম ইলেকশন, এই দুইটা ইলেকশনেই ইসরায়েলে এবং আমেরিকায় যারা ক্ষমতা আছে তাদের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকার রাজনীতিতে একটা ব্যাপক উলটপালট হয়ে যেতে পারে, এমনটা বলার অনেক সুযোগ আছে। এদিকে এই যে ইরানের বিজয়, সাম্প্রতিক যে যুদ্ধ এবং আমেরিকার সাথে আলোচনা হচ্ছে সুইজারল্যান্ডে, সেখানে কাতার এবং পাকিস্তানের মতো দেশ মধ্যস্থতা করছে। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের এরই মধ্যে একটা বড় রকমের অবস্থান তৈরি হয়েছে, যেটাকে সবাই স্বীকার করছে। কাতারের আলুদেদ ঘাঁটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালালেও এই জায়গায় কাতার একেবারে মাথায় ফেটা বেঁধে বা কোমরে গামছা বেঁধে নেমেছে মধ্যস্থতা করার জন্য, যে যুদ্ধটা বন্ধ হোক, শান্তি প্রতিষ্ঠা হোক। তার মানে বেসিক্যালি তারা ইরানের হয়েই কাজ করছে বলা যায়। ইরানের বিরুদ্ধে কিন্তু তাদের ক্ষোভ নেই, বরং তারা ইরানের সাথে কথা বলছে এবং মধ্যস্থতা করছে।
এই যে অবস্থা, এর গুরুত্বটা কোথায়? এর গুরুত্বটা হচ্ছে আঞ্চলিক যে পরিস্থিতি ছিল সেই জায়গায় যুদ্ধের পরে বা যুদ্ধের ভেতরে অনেকেই ধারণা করছিলেন যে ইরানের বিরুদ্ধে বুঝি আঞ্চলিক দেশগুলো রুখে দাঁড়াবে, আঞ্চলিক